বছর শেষে একটা ইনকামও আসে আমার, যেটা না বললেই নয়, 20 থেকে 25 লাখ টাকা আসে। আমি জীবনে একটা এমন কিছু করে দেখাবো যে যাতে সারা শুধু দিনাজপুর না, সারা বাংলাদেশের গোটা পৃথিবী যাতে দেখে, মানে আমার একটা ইচ্ছা যায়। এটা হচ্ছে আপনার আমেরিকান লাসা। ও তো গোসল করায়নি, নোংরা হয়ে গেছে, ডাকলেই শুনবে। ড্যানি এখানে আসো, আসো এখানে আসো, এবার ওঠো, হ্যাঁ বসো বসো। এটা হচ্ছে আপনার আমেরিকান লাসা। এটা হচ্ছে আমেরিকান লাসা, এটা হচ্ছে শিজু ব্রিড। হ্যাঁ, সামনে আসছে, এটা হচ্ছে আপনার সব থেকে ছোট ডগ। এটা হচ্ছে পমারিয়ান আর কি, এর থেকেও ছোট আছে, তবে আমার কাছে এটা ছোট। মানে মালিকের জন্য যে কোনো ডগই জান দিতে পারে, কিন্তু এই ব্ল্যাক শেপার্ডটা হচ্ছে সব থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আপনি তো বিদেশি প্রাণীর খামার করে সারা বাংলাদেশে একটা সারা ফেলাইছেন ভাই। জি জি জি। আচ্ছা, শুরুর গল্পটা যদি আমাদের শেয়ার করতেন। শুরুর গল্পটা ওই তো আপনার প্রথমে আমার ওয়াইফকে একটা ডগ গিফট করছিলাম। যে গিফট করার পরে সেই ডগটাকে আমার মানে মানে সেটা এক জায়গায় পড়েছিল আর কি, এক জায়গায় খুব কষ্টে ছিল। তো সেটাকে আমি নিয়ে আসি আমার ওয়াইফকে গিফট করি। আমার ওয়াইফ নিতে চায় না, সব নোংরা, লোমগুলো বড় বড় এরকম হয়েছিল আর কি, খুব খারাপ লাগছিল দেখতে। তখন আমি আমার ওয়াইফকে আবার আমার স্টুডিওতে নিয়ে যাই, ওকে গা গোসল করা টরা রেডি করে ওকে আমি তারপর আবার নিয়ে আসে দিই। তখন ও বলে যে না, আমি তাও নিবো না, আমার একটা ছোট বাচ্চা আনাবো। তো সেই সময় তো আমার মাত্র একটা ডগ, আজ থেকে অনেক বছর আগের কথা। তো আমি তখন বলি যে কোথায় পাই, একটা বাচ্চা পাওয়া তো মুশকিল। এখন আমার কাছে না অনেক আছে, কিন্তু তখন তো একটা পাওয়া মুশকিল ছিল। তখন আমার মনে একটা ইচ্ছা জাগলো যে একটা ছোট বাচ্চা কোথায় পাই। বেশ কয়েক জায়গায় খুঁজি আর পাই না। তখন ওইটাকে আমি ওকে আবার আমার স্টুডিওতে নিয়ে যাই। আমার স্টুডিও ক্যামেরা ক্লাব, আমার ফটোগ্রাফি, আমি ফটোগ্রাফি করি, ফটোগ্রাফার। তো আমি এখানে নিয়ে যাই, গোসল টোসল করায় সুন্দর রেডি করে আবার ওকে নিয়ে যাই, দিয়ে ওকে বলি যে একটু দেখো, ভালো লাগবে। তো আমাদের ডগটা কিন্তু ড্যানি, ও কিন্তু খুব আদরেবল, মানে খুব মিশুক। তো একটু গায়ে টায়ে উঠে এরকম করে আদর টাদর করে, একটু হ্যাঁ মিষ্টিভাবে ব্যবহার করতেছে। তখন দেখতেছে না, এটাই তো ভালো। তো বেশ কিছুদিন থাকার পরে আমার ওয়াইফের খুব পছন্দ হয়, আমারও খুব পছন্দ হয়, আমাদের সাথে থাকতে থাকতে তখন আমি ওটাকে নিয়ে অনেক ফাইট করি আর কি। দুঃখের বিষয়গুলো না বললেই নয়, মানে ওখানে কিছু মানুষজন থাকে না যে পশু পাখি ভালোবাসে না, কুকুর বিড়াল ভালোবাসে না, তারা আমার সাথে চোখের বালি হয়ে যায়, আমার সাথে ঝগড়াঝাটি অনেক কিছু করে। তখন আমার একটা মনে একটা ইচ্ছা জাগে যে আমার সাথে একটা কুকুরের জন্য আমাকে বাসায় রাখতে দেবে না কুকুরটা। এমনকি এমনও বলে যে নাকি মসজিদে যায় প্রস্রাব পায়খানা করে আসছে, অথচ এগুলো মিথ্যা কথা। তো এগুলো নিয়ে আমার একটা মনে একটা ক্ষোভ তৈরি হয় যে না, আমি জীবনে একটা এমন কিছু করে দেখাবো যে যাতে সারা শুধু দিনাজপুর না, সারা বাংলাদেশের গোটা পৃথিবী যাতে দেখে, মানে আমার একটা ইচ্ছা যায়। তারপরে আমি আমার ছোট ইচ্ছাটাকে আস্তে আস্তে করে তৈরি করতে থাকি, তাদেরকে নিয়ে থাকি। এভাবে করে আমি কিছুদিন পরে আরেকটা ডগ পাই। সেটা ডগকে আমি আবার নিয়ে আসি, নিয়ে আসার পরে আরেক জায়গায়, সেটা একটু একটা খামারে ছিল, সে ঠিক মতো খাঁচায় সবসময় বন্দি করে রাখে। পরে সেটাকে নিয়ে আসে, তার আবার বাচ্চা হয়, 7টা বাচ্চা হয়। সেটা মোটামুটি একটা ভালো দামে সেল করি আমি। করার পরে তখন ওইটার টাকা দিয়ে আরও কিছু ভালো ব্রিডের ডগ কিনি, হ্যাঁ নিয়ে আসে। তখন দেখি যে আমার এটা একটা ভালো একটা প্রফিট আছে। এবার তখন পরে আমি দেখেছি যে এটা তো বাচ্চা টাচ্চাগুলো হইতে না হইতে সেল হয়ে যাচ্ছে। মানে মানুষের একটা চাহিদা, আজকে এ বলতেছে নিবো, কালকেও বলতেছে নিবো। 7টা 8টা যখন বাচ্চা হচ্ছে, মানুষ বলতেছে ভাই আমাকে একটা দিয়েন, আমাকে 2টা দিয়েন, দাম কত নেবে নিয়েন, হ্যাঁ কম বেশি করে দেই। এভাবে করে দেখতেছি যে না, তাদের খাওয়া দাওয়ার খরচটা আসতেছে, ভালো একটা বাণিজ্যিকভাবে একটা করা যায়। তখন আমি এভাবে করে আস্তে আস্তে করে একটা ছোট পরিসরে একটা খামার আকৃতি তৈরি করি। করার পরে বিভিন্ন ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে ভালো ভালো ব্রিড, কেউ বাইরে গেলে তাদের মাধ্যমে নিয়ে আসি বিভিন্ন ডগ। নিয়ে আসার পর থেকে আজকে আমার একটা এরকম একটা ডগ হাউস দিনাজপুর একটা খামার, সকলের দোয়ায়, আপনাদের দোয়ায় একটা খামার তৈরি হয়ে গেছে। আচ্ছা জাহিদ ভাই, এখন বর্তমানে ছোট বড় মিলে মানে কতগুলো আছে? এখন বর্তমানে আমার 68টা ডগ আছে বর্তমানে, বাচ্চা এবং বড় সহ সব মিলে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি একবারে একদিনের বাচ্চা, মাত্র চোখ ফুটছে ভাই। এইটা কি জাতের বা কি? একদিন না, এদের 12 দিনের চোখ ফুটে, 12 থেকে 14 দিনে, এদের 14-15 দিন বয়স হচ্ছে। এটা হচ্ছে আপনার লাসা স্মল ব্রিড আর কি এটা, হ্যাঁ লাসা অপসো স্মল ব্রিড। লাসার অনেকগুলো জাত আছে, স্মল ব্রিড, এর নাম হচ্ছে রানী এটা। আরেকটা আছে শিজু ব্রিডের, আরেকটা আছে হচ্ছে আপনার পমারিয়ান, তারপর আছে গোল্ডেন রিট্রিভার, তারপর আছে আমাদের লাসা অপসো, আমেরিকান লাসা, তারপর রয়েছে আমাদের এদিকে আরও রয়েছে আমাদের হচ্ছে যেমন জার্মান শেফার্ড, ব্ল্যাক জার্মান শেফার্ড, তারপর রয়েছে উলফ শেফার্ড, হ্যাঁ এরকম আমার আরও বেশ কিছু ব্রিডের, মানে টোটাল এখন 13টা ব্রিডের ডগ আছে আমার কাছে, সবকিছু মিলায়। ভাই আপনার এগুলো যে লালন পালন করতেছেন অনেকদিন ধরে, এগুলো মানে রোগ বালাই বা মানে প্রাথমিক ট্রিটমেন্ট গুলো কিভাবে কি করে থাকে? রোগ বালাই বলতে আসলে মানে কুকুরের রোগ বালাই তুলনামূলক কম হয়, কিন্তু এদের ছোটবেলায় একটা রোগ হয় যেটা পারো ভাইরাস, তারপরে ক্যানোয়েন ডিস্টেম্পার,
তারপরে আপনার এরকম কিছু পাতলা পায়খানা, এরকম কিছু রোগ আছে আর কি। এই রোগগুলো তাদের খুব মারাত্মক আর কি। তো এই জন্য তাদেরকে সময় মতো ভ্যাকসিন করতে হয়। হ্যাঁ, 45 দিনে একটা, তারপর 60 দিনে, 60 থেকে 65 দিনে, আর একটা হচ্ছে 90 দিনে বুস্টার দিতে হয়। তাহলে তাদের রোগ বালাইটা তুলনামূলক কম হয়। আর 90 দিনে দিতে হয় যেটা র্যাবিস, হ্যাঁ, যেটা জলাতঙ্ক আর কি, যেটা একটু খুব মানে রোগটা আর কি খুব খারাপ, যেটা সকলেই বলে। তো নিয়ম অনুযায়ী কাজ করলে কিন্তু কখনো কোনো ডগের অসুখ বিসুখ হয় না। আর জলাতঙ্ক রোগটা অনেকে বলে যে এটা খুব খারাপ রোগ, আসলেই খারাপ রোগ। এটার কোনো রোগটা হলে আর কোনো এটার নির্মূল হয় না আর কি। তো এই জন্য এটা আগে থেকেই করতে হয়। আর এটার জন্য অবশ্যই ভ্যাকসিনগুলো দেওয়া ইম্পর্টেন্ট। আর ডগের এমনি তুলনামূলক সর্দি কাশি জ্বর এগুলো হলে এরা এমনিতে সুস্থ হয়ে যায়, এরকম কোনো রোগ বলে খুব একটা নাই বললেই চলে। ভাই একটা বিষয় খুব জানার ইচ্ছা, অনেকে আমরা আগে যারা আমরা আসলে গ্রামগঞ্জেই বড় হয়েছি, এখন তো মানুষ শহরে অনেক বড় বড় জায়গায়, অনেক সময় কুকুর কামড় দিলে মানে মানে মানুষের এক ধরনের অসুবিধা হয় বা অনেকে ইনজেকশন দিতে হয়। এটা থেকে আমি যেহেতু আমার লালন পালন করবো বা আমি যেহেতু শৌখিন, বা তাদেরকে কি ধরনের ভ্যাকসিন করলে আমাকে কামড় দিলে একটু হাঁচড় দিলে আমার কোনো অসুবিধা হইলো না, এক্ষেত্রে আপনার মানে সাজেশনটা কি থাকবে? এই যে আমি বললাম, এটা আমি কিন্তু আপনাকে বলার আগে কিন্তু আমি অ্যান্সারটা দিয়ে দিছি, ছোট করে দিছি, এবার একটু বড় করেই বলি। আসলে কুকুর বিড়াল আঁচড় দিলে সেটা যদি বাসার কুকুর বা বিড়াল হয় কোনো সমস্যা নেই। তবে আপনার যদি মনে চিন্তা হয় যে না, এই কুকুরটা আমাকে আঁচড় দিল বা কামড় দিল, আমার ভ্যাকসিন করা উচিত, প্রত্যেকটা জেলায় জেলায় সদর হাসপাতাল রয়েছে, মেডিকেল রয়েছে, সেখানে জলাতঙ্কের ভ্যাকসিন পাওয়া যায়, সেটা আপনারা দিয়ে নিতে পারবেন। এটা কিন্তু দেওয়াটাই বেস্ট, অথবা ডাক্তারের পরামর্শ নেবেন। আর যখনই কুকুর কামড় দিবে সেই জায়গাটাতে ক্ষারযুক্ত সাবান, যেমন পচা সাবান বা যেগুলো পাউডার, যেগুলো ক্ষার আছে আর কি, ক্ষারযুক্ত সাবান দিয়ে 15 মিনিট সেই স্থানটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নিলে সেই সময় কিন্তু তার যে যদি জীবাণু থেকে থাকে সেই জীবাণুটা 99% মারা যায়। এটা আমার কথা না, এটা ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন, এটা বড় বড় ডাক্তারদের কথা, এই আর কি। আর যেগুলো কুকুর বিড়ালের যে আমরা বাসায় গৃহপালিত পালন করি, যেগুলো জঙ্গলে বা ডাস্টবিনে খাবার খায় সেগুলো নয়, কিন্তু যেগুলো জঙ্গলে বা ডাস্টবিনে বা বাসাবাড়ির আশেপাশে পড়ে আছে সেগুলো কামড় দিলে বা যদি আঁচড়ও লেগে থাকে, অবশ্যই সঙ্গে সঙ্গে ভ্যাকসিন করতে হবে যত দ্রুত পারা যায়। কিন্তু যদি আপনি চান যে না, আমি বাসার বিড়াল আমার বা বাসার কুকুর, সেই ক্ষেত্রে সেরকম কোনো ভয় নাই। তারপরে যদি মনে সন্দেহ থাকে, করে নেওয়াটা বেস্ট। এটা সদর হাসপাতালে বা মেডিকেলে গেলেই আপনার করে দিবে। মানে 7 দিনের মধ্যে 3টা ভ্যাকসিন দিতে হয় হাতের মধ্যে, এটা দিলে এনাফ, আর কিছু লাগে না। এবারে খাবার দাবারের ব্যাপারে আসি, মানে দামি খাবার দিতে হয় বা পুষ্টিকর খাবার দিতে হয়। আচ্ছা, হ্যাঁ, না, অবশ্যই দামি খাবার তো অবশ্যই দিতে হবে, যেহেতু এরা মাংসাশী প্রাণী, তাদের মাংস ইম্পর্টেন্ট। আমাদের প্রতিদিন খামারে 5 থেকে 7 হাজার টাকা আমার খরচ যায়। আবার এটার বছর শেষে একটা ইনকামও আসে আমার, যেটা না বললেই নয়, 20 থেকে 25 লাখ টাকা আসে। আবার 5 থেকে 7 হাজার টাকা কিন্তু খরচ দিন গেলে কিন্তু বছরে কিন্তু 15-20 লাখ টাকা খরচই হয়। এটাও কিন্তু একটা বিষয় আছে। না, অবশ্যই। হ্যাঁ, আবার পরিচর্যার ব্যাপার আছে, যত্নের ব্যাপার আছে, হ্যাঁ, অনেক কিছুর ব্যাপার আছে। ছেলে আছে খামারে, তারা কাজ করে, তারপরে আমার যারা ফ্যামিলি আছে তারা কাজ করে এবং সাপোর্ট করে, এরকম বিষয়। তো এরা সকলে যেটা খায়, সেটা সকালে এদেরকে আমরা ডিম দিই অথবা ডগ ফুড দিই, দুপুরবেলা আমরা এদেরকে মাংস দিয়ে ভাত, আর রাতেও মাংস দিয়ে ভাত, 3 বেলা এদেরকে আমরা খাবার দিয়ে থাকি। আর এরা যদি আপনার ছোট বাচ্চা হয়, তাদের ক্ষেত্রে একটু স্ন্যাক্স টাইপের কিছু দিই আর কি। তাদের যে খাবার আর কি, তাদের যে খাবারগুলো, যেমন মনে করেন যে তাদের ডগ ফুড, তারপর তাদের ধরনের কিছু, তারা ফলমূল খেয়ে থাকে, হ্যাঁ, যেমন তারা আপেল খায়, কমলা খায়, বিভিন্ন ধরনের, যেগুলো আবার তেল চর্বি ছাড়া, এই ধরনের খাবারগুলো আমরা দিই, তারা সেগুলো খায়। আর আমাদের এখানে ডাক্তার আসে প্রতি সপ্তাহে বা মাসে, ডাক্তার আসে, তারা এগুলো দেখে, তাদের ভালো মন্দ কোনটা কী করতে হবে আমাদেরকে বলে। আমাদের দিনাজপুর উপজেলা প্রাণী সম্পদ স্যার আছে, ওনারা আসে, তারপর জেলা প্রাণী সম্পদ যে আছে ওনারা আসে, ওনাদের সাথে ফোনেও কথা হয়, এবং আমাদের যদি অসুখ বিসুখ হয় আমরা তাদের কাছে আবার নিয়ে যাই, তারাও ভালো মতো আমাদের ট্রিটমেন্ট করে, এই আর কি। যে যারা খামার করতে চায়, এটা বলতে চাচ্ছিলাম, ভুলে গেছিলাম, যারা খামার করতে চায়, নতুন যারা আছে, তারা যদি আমার দেখা দেখি খামার করতে চায়, যেমন আজকে একজন ফোন দিয়েছিল, ভাইয়া আমি 3টা ডগ নিব, তো ওয়েলকাম, তাদেরকে আমি বাইরের থেকে যতটুকু দামে সেল করি তার থেকে কম দামে ডগ দিব, এবং তাকে খামার করার জন্য কি কি করতে হয়, ভালো মন্দ সব কিছু তাকে আমি বুঝিয়ে দিব, এবং সে যাতে খামার করে 2টা পয়সা ইনকাম করতে পারে। হ্যাঁ, একটা স্টুডেন্ট হতে পারে, একটা পরিবার হতে পারে, হ্যাঁ, কোনো একটা ছোট ছেলে হতে পারে, কোনো একটা বৃদ্ধ মানুষ হতে পারে, কেউ একটা
যদি 2-3টা ডগ পালন করে থাকে তার কিন্তু একটা ভালো ইনকাম আসবে, কারণ একটা ডগ থেকে বছরে 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করা সম্ভব। একটা ডগ মাত্র বছরে 50,000 টাকা খায়, প্রতিদিন 100 টাকা করে খাইলে মাসে 3,000 টাকা, বছরে 3 বার 36,000 টাকা, 30,000 টাকা আর 15-16,000 টাকা ধরলাম যে তার ওষুধপাতি অন্যান্য আদার্স ফুড এগুলো থেকে। তো এই ক্ষেত্রে 50,000 টাকা খরচ হলে আর এক বছরে কিন্তু আপনার বাচ্চা হয় মনে করেন যে 1 বছর থেকে 14 মাসের মধ্যে বাচ্চা হয় মনে করেন যে 12 থেকে 15টা। তো আমি যদি 10টা বাচ্চাও ধরি 3×10 = 30, 3 লাখ টাকা এমনিতে আসবে। তা 2.5 লাখ টাকা চোখ বন্ধ করে থাকে, 2.5 লাখ টাকা কিন্তু খুব কম না। হ্যাঁ, তো কেউ যদি বাণিজ্যিকভাবে করতে চায় বা কেউ যদি শখ করে পালতে চায় সেটা আছে, বা তাদের বাচ্চা কাচ্চা হলেও আমার কিন্তু প্রচুর বেবির সেল, মানে বিভিন্ন প্রজাতির বাচ্চা আছে, লাসা আছে, জার্মান শেপার্ড আছে, লাসা অপসো আছে, শিজু আছে, সবগুলোর প্রচুর চাহিদা। আমার কাছে দিলেও আমি সেল করে দিতে পারবো, মানে সেলের প্রচুর চাহিদা, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কেউ যদি খামার করে সেল নিয়ে কোনো টেনশন করতে না, সেল নিয়ে কোনো টেনশন করতে হবে না। তবে আরেকটা কথা না বললেই নয় যে আমাদের কিন্তু বাংলাদেশে বা দিনাজপুরে আমার কুকুর বিড়ালের কিন্তু মানে ভালো ডাক্তার নাই, যেটা সত্যি কথা। যদি আমাদের সরকার থেকে যদি ভালো একটা ব্যবস্থা থাকতো, যে ভালো ইকুইপমেন্ট যদি থাকতো, বিভিন্ন ধরনের জিনিস যেমন এক্সরে, আলট্রাসোনো, এই ধরনের জিনিস থাকতো। যেমন কয়েকদিন আগে আমার একটা ডগ মারা গেল, ওর পেটে 9টা বাচ্চা হয়েছিল, বেশি বাচ্চা হওয়ার কারণে লাসা ডগ মারা গেছে। কিন্তু যদি আমার এখানে যদি আলট্রাসোনোর ব্যাপার থাকতো বা অন্য কিছু থাকতো তাহলে কিন্তু আমি বাচ্চাটাকে বাঁচাতে পারতাম। হ্যাঁ, কোনো না কোনো ভাবে বাঁচাতে পারতাম, ট্রিটমেন্ট করতে পারতাম। ট্রিটমেন্ট নাই, আমি ফোনে যোগাযোগ করছি কিন্তু এরকম হয়নি। বৃহস্পতি শুক্রবারের ব্যাপার থাকে, এগুলো বন্ধ থাকে, এরকম আর কি বিভিন্ন ধরনের বিষয় থাকে আর কি। তো আরেকটা বিষয় যে আমি কিন্তু আমার যে ডগের খামারটা, আমার কিন্তু এখানে 60-70টা ডগ আছে, যেটা আপনার মাধ্যমে আমি সবাইকে বা সরকারকেও জানাতে চাই যে যদি জায়গাটা তো অনেক ছোট, হ্যাঁ, আমার যদি 50 শতক বা 100 শতকের মতো সরকার থেকে যদি আমি কোনো একটা জায়গা পেতাম, হ্যাঁ, সেটা তাহলে কিন্তু আমি একটা বড় সড়ো পরিসরে একটা খামার করার একটা প্লেস পেতাম, বা তাদের একটা ভালো স্পেস দিতে পারতাম, সুন্দরভাবে একটা খামার তৈরি করতে পারতাম। যেহেতু আমার এই ডগগুলো কিন্তু ডিফেন্স থেকে নিয়ে যায়, আর্মি, বিডিআর অফিসার, যারা ভালো ভালো বাড়ি ঘর পাহারা দেয় বা বিজনেসের ক্ষেত্রে, খামারের ক্ষেত্রে পাহারা দেয়, এটা কিন্তু আমি একটা ভালো কাজেই কিন্তু এটা একটা ব্যবহৃত হচ্ছে। এই বাচ্চাগুলো তারা পাহারা দেয় আর কি, অনেক কিছু কাজে ডিফেন্সেও নিয়ে যায়। তো যদি সরকার থেকে যদি আমি একটু সাহায্য সহযোগিতা পেতাম, টাকা পয়সা দিয়ে হোক বা আপনার ভালো একটা জায়গাও দিল আমাকে, এরকম যদি কিছু হয় তাহলে আমি আরো বড় করে মনে করেন যে 200-300 ডগের বিদেশি কুকুরের খামার এবং দেশি কুকুরের একটা ভালো একটা তাদের রেস্কিউ করার একটা প্লেস যদি পাই, আমি একটা ভালো কিছু করবো আর কি। আপনার এখানে কেউ যদি মানে আসতে চায় বা এমনি ভিজিটের জন্য আসলে তারা কিভাবে আসবে, আর কেউ যদি কিনতে চায় এখানে তো আমরা ভিডিওতে অলরেডি দেখতে পাচ্ছি এখানে নাম্বার দেওয়াই আছে। আচ্ছা, তারপরেও কিভাবে আপনার দেশের বাইরে থেকে আপনার সাথে যোগাযোগ করবে বা দেশ থেকে যোগাযোগ করবে, একটু যদি আমাদের মাঝে শেয়ার করেন। আমার সাথে যোগাযোগ করার তো নাম্বার আছেই, যে আমার এই নাম্বারে যোগাযোগ করলেই হবে। হ্যাঁ, যদি কেউ যোগাযোগ করতে চায়, যেমন মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, অস্ট্রেলিয়া থেকে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে আমাকে অনেকে ফোনে কন্ট্যাক্ট করে বা হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে কি ডগ নিবে, বা ডিফেন্স থেকে, হ্যাঁ, আর্মির অফিসার, র্যাবের অফিসার, সৈনিক, কেউ বাসা থেকে নেওয়ার জন্য আপনারা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার কাছে বাচ্চা কম বেশি সবসময় থাকে, আমি আপনাদেরকে ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করব। এবং অ্যাডভান্স বুকিং করতে হবে, কারণ আমার এই ডগগুলো অ্যাডভান্স বুকিং হয়ে যায়, 90% ডগই অ্যাডভান্স বুকিং হয়ে যায়। আপনারা অ্যাডভান্স বুকিং করে রাখবেন, যখনই বাচ্চা হয়ে যাবে আমরা 2-1 মাসের মধ্যে আপনাদেরকে হ্যান্ড ওভার করতে পারবো, তাহলে আপনারা ভালো জিনিসটা পাবেন। আর যদি আপনারা এসে নিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারেন তাহলে নিয়ে যেতে পারেন। আমাদের এটা হচ্ছে দিনাজপুর সদর, ঠিকানাটা হচ্ছে দিনাজপুর সদর উত্তর নয়নপুর সরকারি কলেজ বা টার্মিনাল পার হয়ে উত্তর নয়নপুর কবরস্থানের সাথে তুলার মিল, এখানে আসলে আমার খামারটা। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা আমার এখানে লেখা আছে যে টিকিটের মূল্য জনপ্রতি 50 টাকা। আসলে এটা 50 টাকা বিষয়টা এই জন্য লেখা আছে যে আমার অনেকে আসে, ছোট ছোট বাচ্চারা অনেকে বিরক্ত করে, আসলে বিষয়টা তা না। আর আপনারা সবাই আসবেন। আর এখানে লেখা আছে যে খাবার বা এনার্জি প্লাস বিস্কুট বা অন্য কিছু দিতে পারে, এটা কিন্তু আসলে আমাদের টাকা নেওয়ার উদ্দেশ্যে লেখা নাই। এটা লেখা আছে হচ্ছে মানে অনেক মানুষ আসে বিরক্ত করে, আমরা খেতে দিচ্ছি বা আমরা অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত আছি বা তাদের পরিচর্যা করতেছি, সেই সময় ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল কলেজের বা বিভিন্ন ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল ড্রেস পরে আসে বা এলাকার অনেকে আসে বিরক্ত করে, ভিতরে ঢুকে তারা কিন্তু আর যেতে চায় না, মানে ভিতরেই আসে, হয়তো ছেলে মেয়ে আসলো বা কেউ আসলো, আসে অনেকক্ষণ সময় কাটায়। এই জন্য আমরা এটা রেখেছি যে 20 মিনিট সময় আর কি। আচ্ছা আচ্ছা, কেউ যদি মনে করে যে না আমরা আসবো কিন্তু আমাদের কাছে টাকা নাই বা আমরা টাকা দিব না বা এমনি ফ্রি দেখে যাবো, তাও আমাদের কাছে দেখে যেতে পারবো, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এটা আমাদের কিছু টাইমটা অ্যাডজাস্ট করার জন্য বা
মানুষজন যেন অনেকে আসে বিরক্ত করে না করে, এই জন্য আর কি এটা লেখা আর কি আমাদের। ঠিক আছে বড় ভাই, আপনি অনেক সময় দিলেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক দূর থেকে আসছেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনার যে চ্যানেলটা, হ্যাঁ আমি সবাইকে বলবো যে আপনার এই চ্যানেলটাকে যেন সবাই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে, কারণ একটা চ্যানেল তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনার আমরা অনেক সুন্দরভাবে এডিট করি, এটাকে সবকিছু রেডি করি, কারণ একটা ভিডিও কন্টেন্ট তৈরি করতে মনে করেন যে আমাদের অনেক সময় লেগে যায়, অনেক 7-8 ঘন্টা 10 ঘন্টা 2-3 দিনও লেগে যায়। তো কিন্তু এটা যখন আমরা দেখি যে আমাদের ভিউ হচ্ছে না বা কমেন্ট হচ্ছে না, আপনারা দেখেন সবাই, কিন্তু লাইক একটা দিলে কিন্তু কোনো সমস্যা নেই, একটা কমেন্ট করতে কিন্তু কোনো সমস্যা নেই, অবশ্যই করবেন, আমাদের উৎসাহ বাড়বে। আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভাই, আবার ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি আসছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।